সময় চলে যায় নিজস্ব গতিতে, যেটাই হোক না কেন সময় কারোর জন্য থেমে থাকে না, নিজের মতোই বহমান। নিহিলার যাওয়ার সব কিছু ঠিকঠাক, দেখতে দেখতে যাওয়ার সময়টাও ঘনিয়ে এসেছে। এই তো আজকের রাতটাই তার শেষ রাত। শেষ রাত বলতে আজকে সাফাত ভাইয়ের সব কিছু শেষ। বোধহয় পরের বার যখন আসবে তখন এই স্মৃতিটা নিয়ে নিজের উপরেই হাসাহাসি করবে নিহিলা। দিনগুলো খুব তাড়াতাড়ি যেন চলে গিয়েছে। সাফাতের অনুপস্থিতিতে নিহিলা যাওয়ার আগের দিনগুলো নিজের বাড়িতে ভালোভাবেই কাটাতে পারল, কিন্তু আসলেই কি ভালোভাবে কাটিয়েছে? রাত হইলে সব তিক্ত স্মৃতি হানা দেয়। এই কয়দিন ঘুমটাও পরিপূর্ণ হয়নি। যে নিহিলা সকাল হতেই ঘুম থেকে জেগে উঠতে, সেই নিহিলা এখন বেলা পর্যন্ত শুয়ে থাকে। গোছানো স্বভাবটা যেন হুট করে পাল্টে গিয়েছে, সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে। রাত হইলে রুমের স্মৃতি থেকে ফেরোতে ব্যালকনিতে গেলে আরো বেশি কান্না পায়। গভীর রাত নেমে এসেছে, চারদিক গুটগুট অন্ধকার। নিহিলার চোখে আজ ঘুম নেই। এতদিনও ঘুমাতে পেরেছিল, তা কিন্তু আজকেরটা ভিন্ন। এতদিন চোখের পানি বাদ মানছে না। কেন এত চোখের পানি আসছে সে বুঝতে পারছে না। সে তো কিছু মনে করছে না, তবে কেন এত খারাপ লাগছে? নিহিলাও আর চোখের পানি মুছল না। সে আজ কাঁদবে, খুব করে কাঁদবে। ব্যালকনিতে গিয়ে ফ্রিয়ে দোলনাতে হেলান দিয়ে বসে আছে। আস্তে আস্তে ভোর হতে শুরু করেছে, কিন্তু নিহিলার হেলদোল নেই। চোখের পানি শুকিয়ে গিয়েছে, বোধ হয় চোখও ক্লান্ত। নিহিলা হাসলো। আজকে শেষ। সাফাত ভাইয়ের স্মৃতি এখানে আজকে শেষবারের মতো মনে করলো। নিহিলা দূরের ওই হালকা আলোর আকাশটার দিকে দৃষ্টি দিল। এক দৃষ্টিতে তাকিয়ে থাকার কারণে দৃষ্টি ঝাপসা হয়ে আসছে, তবুও সে ফেরালো না। সে আপন মনে বিড়বিড়িয়ে উঠল, সাফাত ভাই, কেন করলেন এমন? খুব কি ক্ষতি হয়ে যেত যদি আপনি আমাকে সত্যিকারের ভালোবাসতেন? একটু মনেও পড়ে না আমাকে? শেষের কথাটা বলে সে নিজেই নিজের বোকামো দেখে হাসলো। কেন মনে করবে নিহিলাকে? উনি তো ভালোই আছে, হয়তো ভালো থাকার জন্যই তো নিহিলাকে ছেড়েছে। ভালো তো থাকতেই হবে। পর মুহূর্তে আবারও ডুকরে কেঁদে উঠল নিহিলা। আমার সুন্দর জীবনটাকে কেন এত বিশ্রী একটা অতীত দিয়ে গেলেন সাফাত ভাই? নিজের মানুষ ভেবেছিলাম আপনাকে। আপনার জন্য পরিবারকে ছেড়ে যেতে হচ্ছে। চাইলেও ঘৃণা আনতে পারছি না, তবুও মনে প্রাণে দোয়া করি যেটার জন্য আমাকে ছেড়েছেন সেটা যেন পূরণ হয়। আপনি যেন আমার মতো দোকান আঁকেন। একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে এটাই চাই। দোয়া করি আপনি যেন সুখে থাকুন। শুধু মাঝখানে পড়ে আমাদের সুন্দর সম্পর্কটা হারিয়ে যাবে। নিহিলা কাঁদতে কাঁদতে হিচকে উঠে গেল, তবুও সে থামল না। এই কান্নায় সে যেন সাফাত ভাইয়ের জন্য শেষ কান্না হয়, সেটাই মনে প্রাণে চাচ্ছে। আজকের পরে থেকে আর কোনো স্মৃতি মনে আনবে না। চোখের পানি হয়ে জড়তে থাকুক হৃদয়ের গহীন ব্যথাগুলো। ভালোবাসার মানুষটার জন্য যত গহীন ভালোবাসা আছে সব আজ মুছে যাক বেপরোয়া মনের লুকায়িত দীর্ঘশ্বাস। নিহিলা আশেপাশে তাকালো। সকালের আলো ফুটে উঠছে। তার সুন্দর সুন্দর গাছগুলোতে ফুলের বাহার পড়েছে যেন। এতদিন যত্ন করে সব গাছই এখন ফুল দিতে শুরু করেছে। নিহিলা দোলনা থেকে উঠে গাছগুলোতে হাত বুলিয়ে দিল। তোরাও কি আমি চলে যাব বলে খুশি? এতদিন তো এত সুন্দর করে ছিলি না। আমি চলে যাওয়ার সময় তোদের এত সুন্দর হতে হলো। আচ্ছা, আমাকে মনে পড়বে তোদের? নিহিলা হাসলো। এখন ফুল গাছ থেকেও জবাব আশা করছে সে। এই গাছগুলো ওকে মনে পড়বে ভীষণ করে। সে পেছনে ফিরে ব্যালকনির আশেপাশে তাকালো। এই প্রিয় জায়গাটা বড্ড মনে পড়বে, কিন্তু কিছু ভালো সময়ের জন্য এটুকু ত্যাগ তো দিতেই হবে। রেহানা বেগম ক্ষণে ক্ষণে কান্নার সুর তুলছেন। পাশে নিহিলা মাকে জড়িয়ে ধরে চুপটি করে বসে আছে। রেহানা বেগমের এমন আচরণ দেখে আমান শেখ ধমকে উঠল। আহা রেহানা, তুই এমন করলে মেয়েটা যাবে কিভাবে? ভাইজান, আমি এই মেয়েটাকে ছাড়া কিছু কল্পনাও করতে পারি না। আহ মা, তুমি এমন করিও না তো। মাত্র কয়েকটা বছরই তো। আমাকে তো সবসময় দেখতে পারবে, কিন্তু ছুতে তো পারবো না। রেহানা বেগমের এমন কথায় নিহিলা মাকে আরো জোরে জড়িয়ে ধরল। আসলেই তো ভিডিও কল আর সামনাসামনিতে অনেক পার্থক্য। দেখা আর ছোঁয়া, এ মায়ের গ্রানটা সে পাবে না। সবসময় এটা ওটার বায়না ধরা হবে না। মন খারাপ হলে আর মাকে জড়িয়ে ধরে মায়ের আসলের গ্রহণটা নিতে পারবে না। আর কিছুটা সময় পেরিয়ে সে চাইলেও আর মাকে ছুতে পারবে না। এটা ভাবতেই কান্না চলে আসছে। কিন্তু নিহিলা যত সম্ভব নিজেকে উপরে শান্ত দেখানোর চেষ্টা করলেও ভেতরে ভেতরে সে ঠিক নেই। এখন মনে হচ্ছে কেন এত দূরে এসব করতে গেল, কেন আগ বাড়িয়ে এত সব করতে গেল। আবার পরবর্তীতে সাফাতের কথা মনে পড়তে তার মনে হলো সে যা করেছে ভালোই করেছে। অন্তত এই তিক্ত স্মৃতিটা তো ভুলতে পারবে। রাশিদা বেগম চোখ মুছে নাক টেনে উপদেশের সুরা বললেন, সবসময় কল করবি, খাবার ঠিক মতো খাবি মা।
হ্যাঁ, মা অবশ্যই করব। রেহানা বেগম মেয়ের কপালে পরম আদরে চুমু খেলেন। তার ভাবতেও খারাপ লাগছে এই মেয়েটাকে সে আর কিছু সময় পরে ছুতে পারবে না। কিছু সময় পরে ডাক পড়তে নিহিলা উঠে দাঁড়ালো। সে রিহিকে জড়িয়ে ধরতে রিহি কানে কানে ফিসফিসিয়ে উঠল, পরের বার অপেক্ষা করার সময় যেন দুজনের জন্য করি, একটা খুশির খবর যেন পায়। নিহিলা কান্নার মাঝে হেসে কান মলে দিতেই রিহি হেসে রেহানা বেগমকে জড়িয়ে ধরল। আজ হাসি, কেন কান্না করছো? তোমার মেয়ে ওখানে কি যে খুশি থাকবে, দেখবে দুদিন পরে আমাদের কথা মনেই পড়বে না। রিহির কথা রেহানা বেগম অভিমানী চোখে নিহিলার দিকে তাকালো। সত্যি কি মনে পড়বে না? রেহানা বেগমের কথা শুনে রিহি নিহি দুজনেই হেসে দিল। তার মা যে কত অবস্থা কিছু কিছু কর্মকাণ্ডে বোঝা যায়। মা, রিহি তো মজা করে বলছে, আর তা তুমি বিশ্বাস করে নিচ্ছ? রেহানা বেগম আবারও মেয়েকে কাছে টেনে নিতে ডাক ভেসে আসতে আমান শেখ তাড়া দিল। নিহি আমান শেখের কাছে গিয়ে জড়িয়ে ধরতে তিনি মাথায় হাত বুলিয়ে দিলেন। নিজের খেয়াল রাখবে মা, যে কোনো পরিস্থিতিতে নিজেকে শক্ত রাখবে। নিজেকে দুর্বল দেখালে মানুষ আরও ভেঙে গুড়িয়ে দিতে পছন্দ করে, তাই নিজের দুর্বলতা একদম প্রকাশ করবে না। ভালো থেকো মা। নিহা হাবদক মাথা নাড়তেই চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আমান শেখ পানিটুকু মুছে আদেশের সুরে বলে উঠলেন, একদম পানি নয়, এটা তো ভুলেও দেখাবে না। বলেই তিনি ছাড়া দিতে নিহে আরেকবার রেহানা বেগমকে জড়িয়ে ধরে হাঁটা ধরল। উপরের মনিটর থেকে শেষবারের মতো আওয়াজ আসলো, বোর্ডিং আওয়ার শেষ। যাত্রীদের উদ্দেশ্য করে স্পিকারে বলছে। নিহিলা সবাইকে সালাম দিয়ে হাঁটা ধরল। যাওয়ার সময় মুখ থেকে কান্নার জন্য আর কোনো কথা বেরোলো না। এতক্ষণ উপরে শক্ত দেখালেও এখন আর পারছে না। কান্নারা যেন গলার মাঝে আটকে আসছে। নিহিলা হাঁটতে হাঁটতে পেছন ফিরে অস্বচ্ছ কাছের দরজা দিয়ে মাকে দেখলো। রেহানা বেগম ঝাপসা চোখে নিহিলাকে হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছে। তাকে রিহি জড়িয়ে ধরে আছে। কাছ দিয়ে ঝাপসা দৃশ্যটুকু নিজের মনের কুঠুরিতে মাঝে আবদ্ধ করে নিল নিহিলা। যতটুকু পরিবার দেখা গেল, নিহিলার বারবার পিছনে ফিরে তাকিয়ে রইল। শেষবার তাকাতেই দেখলো আমান শেখ পেছনে ফিরে গিয়েছেন। নিহিলার মনে হলো বড় বাবা কাঁদছে, কিন্তু তিনি কেন কাঁদবেন? তার কথাটা বিশ্বাস করতে ইচ্ছে হলো না। এরপর চোখ মুছে পা বাড়ালো নতুন জীবনের পথে। প্লেনটা বিশাল ঝাঁকুনি দিয়েও উড়া শুরু করলো। প্লেন যত উপরে উঠছে নিহিলার মনে তত বিষণ্ণতা নেমে আসছে। এই তো পরিবারটাকে ছেড়ে যাচ্ছে, এখন চাইলেও আর মায়ের কাছে ছুটে যেতে পারবে না। তার এখন ইচ্ছে করছে গিয়ে মাকে জড়িয়ে ধরতে, যাতে একটু ভয়টা কমে, কিন্তু তা তো আর সম্ভব না। এতদিন নিজের মনকে সবার সামনে শক্ত করে দেখালে এখন আর পারছে না। আশ্চর্য, তার এমন কেন লাগছে? তার ইচ্ছে করছে নিচে অপেক্ষারত মানুষদেরকে গিয়ে জড়িয়ে ধরতে। ইচ্ছে করছে দৌড়ে প্লেন থেকে নেমে গিয়ে মানুষগুলোকে গিয়ে বলতে, শোনো, আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না, আমি কোথাও যাচ্ছি না। নিহিলা চোখ মুখ বন্ধ করে রইল। তার এমন অদ্ভুত অদ্ভুত ভাবনা কেন আসছে? যা হচ্ছে তার জন্যই তো হচ্ছে। পাড়ি জমালো এক বিন্দেশে নিহিলা, যেখানে তার একটা ফুফি ছাড়া আর কেউ নেই। তিনিও এখানকার স্থানীয়, তাই ভিডিও কলে কয়েকবার কথা হয়েছিল। তার এক বাইকে সে সুখের দেখাও দেখেনি। ফুফির সাথে এইবারই প্রথম দেখা হবে। ফুফি পালিয়ে বিয়ে করে এখানে এসেছিল বিদায় আমান শেখের সাথে কোনো যোগাযোগ নেই। শুনেছে ফুফির নাকি 2 ছেলে আরেক মেয়ে। তার কাজিনদের সাথেও তেমন ভাব নেই, শুধু অরেঞ্জ ছাড়া। প্রথমটা নিহিলার 4 বছরের বড়, ভুলক্রমেও ছবিও দেখেনি নিহিলা। আর পরে দুজন যমজ, তারা নিহিলারই একই বয়স। এদের মধ্যে শুধু মেয়েটা মানে অরিনের সাথে কয়েকবার ভিডিও কলে কথা হয়েছিল বিদায় একটু স্বস্তিবোধ হচ্ছে, তাও খুব অল্প সময়ে। যখন দেশের বাইরে আসবে বলেছে তখন থেকে একটু আলাপ হয়েছে অরিনের সাথে, যার ফলে একটু ভাব আছে, কিন্তু কল আর সামনাসামনি অনেক তফাৎ। নিহিলা ভাবতে বসে গেল, সে কি আদৌ অন্যদের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে, মিশতে পারবে? আমান শেখ তার বোনের নামও সেই বাড়িতে শুনতে চায় না, তাই নিহিলা আগ বাড়িয়ে বলতে পারল না যে তার ফুফির সাথেই সে থাকবে। নিহিলা প্লেনের জানালা দিয়ে উকি দিল, কিছু দেখা যাচ্ছে না। মায়ের জন্য বড্ড মন পড়ছে। রিহি, বড় বাবা, চাচি, এই মানুষগুলোকে আর দেখতে আরো কতদিন পরে। সে কি আদৌ পারবে এমন অচেনা একটা জায়গায় নিজেকে মানিয়ে নিতে? কিভাবে থাকবে? আওয়াজ আর ঝাঁকুনি অনুভব হতে চোখ খুলতে দেখতে পেল প্লেন ল্যান্ড করেছে। নিহিলা নিজেকে যথাসম্ভব শান্ত করে নিল।
একে একে সবাই নামতে সেও সবার দেখা দেখি নেমে পড়ল। জাপান, স্বপ্নের দেশ তার। এই প্রথমবারের মতো দেশটার মাটিতে পা পড়ল তার। মনের ভেতরে ভেতরে উৎফুল্ল হচ্ছে, কিন্তু পরক্ষণে চারদিকে তাকিয়ে খুশিটা কেটে গিয়ে মনে ভয় বাসা বাঁধতে শুরু করলো। সবাই নেমে এক একজন এক এক দিকে ছড়িয়ে পড়ল। সবাই যার যার আত্মীয় স্বজনদের সাথে চলে যেতে নিহিলা দাঁড়িয়ে রইল। তার মাথায় এলো ফুপি নিতে আসবে। সে আশেপাশে তাকিয়ে এত এত অচেনা মানুষের ভিড়ে নিজেকে আরও গুটিয়ে নিল। আচ্ছা, এখন যদি তার ফুপি তাকে নিতে না আসে, তবে তবে সে কি করবে? সম্পূর্ণ একটা অচেনা দেশে। পরক্ষণে নিহিলা নিজেকে শান্ত করলো। এমন অলক্ষণা কথা সে কেন মাথায় আনছে? তিনি অবশ্যই নিতে আসবেন। নিহিলা নিজেকে শান্ত করে আরও এগিয়ে গেল। বাইরে প্রায় মানুষ যাত্রীদের উদ্দেশ্যে যার যার আত্মীয় স্বজনদের নাম নিয়ে দাঁড়িয়ে আছে। অনেকে আসার মানুষগুলোকে দেখে হাত নেড়ে হাসি মুখে এগিয়ে যাচ্ছে। এসবের ভিড়ে নিহিলার নিজের জন্য কাউকে চোখে পড়ল না। আস্তে আস্তে জায়গাটা খালি হয়ে যাচ্ছে। তার মনে মনে ভয় বাসা বাঁধতে শুরু করেছে। যদি সত্যি সত্যি কেউ নিতে না আসে, তবে নিহিলা নিজেকে শান্ত করে একটু এগিয়ে গিয়ে বসে রইল। তার ভীষণ রকম কান্না পাচ্ছে। বেশ কিছুক্ষণ পরে নিহিলার সামনে একজোড়া পা এসে থামতে, এসে উপরে চোখ না তুলে নিজের ব্যাগটা আরও জোরালোভাবে জড়িয়ে ধরল। এখন ইনি যদি তাকে নিরুপায় ভেবে কিডন্যাপ করে ফেলে, এটা অস্বাভাবিক কিছু না। নিহিলা, এম আই রাইট? উক্ত ব্যক্তিটির মুখে নিজের নাম শুনে নিহিলা তাড়াতাড়ি চোখ মুছে নাক টেনে উঠে দাঁড়ালো। উঠে হাবোদক মাথা নাড়ল। এতক্ষণে তার কলিজায় পানি এলো বলে, হাই, আমি আহান। সম্পর্কে তোমার দুষ্ট কাজিন হব, মানে অরিনের যমজ। ছেলেটির ভাঙা ভাঙা কথা শুনে নিহিলা একটু স্বস্তিবোধ হলো। যাক, সে প্রাণ ফিরে ফেল। চলো গাড়িতে উঠা যাক বলে সে গাড়িতে উঠতে গিয়ে থেমে গেল। আচ্ছা, তুমি কাঁদছিলে কেন? নিহিলা কি বলবে ভেবে পেল না। নিহিলার কোনো জবাব না পেয়ে আহান হাসল। আসবো না ভেবেছিলে? রাইট। আহানের কথা শুনে নিহিলা এদিক ওদিক তাকিয়ে কি কথা বলবে ভাবার মাঝে আহান হুট করে মুখভঙ্গি পাল্টে নিহিলার একটু কাছে এগিয়ে আসলো। ধরো যদি এখন আমি তোমাকে বাসায় না নিয়ে গিয়ে অন্য কোথাও নিয়ে চলে যাই? আহানের কথা শুনে নিহিলা মাথা তুলে তাকালো। আহানের মুখভঙ্গি মুহূর্তের মধ্যে যেন পাল্টে গেল। নিহিলা ভয় পেল। তার ভয়ার্থ চেহারা দেখে আহান হুট করে জোরে হেসে দিল। হা হা, মজা করছিলাম। আমি অন্যদের সাথে করলেও তোমার সাথে করব না। যদিও তুমিও খুব সুন্দরী, বাট আমার আম্মাজান তোমাকে বিশ্বাস করে আনতে পাঠিয়েছে, সেই মর্যাদা তো রাখতেই হবে। আর তাছাড়া তুমি তো এখানকার নও, বাঙালি, সো এত বাড়াবাড়ি করব না। হা হা। নিহিলা আহানের দিকে তাকালো। ছেলেটাকে তেমন একটা সুবিধার মনে হচ্ছে না। ছেলেটা কি আসলেই এত খারাপ? হে হে, নিহি, তুমি সিরিয়াসলি নিয়ে নিয়েছো? আচ্ছা যাক, উঠে পড়ো গাড়িতে। তোমাকে দিয়ে এসে আমি বেরোবো, আমার কাজ আছে। গাড়ি এসে থামলো এক সুন্দর বাড়ির সামনে। কি সুন্দর বাড়ি! এমন উন্নত দেশে একটা বাঙালি পরিবারের এমন সুন্দর বাড়ি। পরক্ষণে নিহিলার মনে আসলো, বেশ অনেক বছর ধরে ওনারা এখানে। বোধহয় সেই অনুসারে এমন দেশে এমন একটি বাড়ি অস্বাভাবিক কিছু না। নিহিলা শুনেছে ফুফার তেমন কেউ ছিল না, কিন্তু বাবা দেওয়া সম্পত্তি ছিল কিছু। ফুফিকে বিয়ে করে যখন বড় বাবারা ফুফিকে মেনে নেননি, তখন ফুফি ভেঙে পড়েছিল। ঠিক তখনই তার ফুফা দেশের সম্পত্তি সব বিক্রি করে দিয়ে এখানে চলে এসে সুখের সংসার করেছিল। এসব কিছু নিহিলাকে তার মা রেহানা বেগমই বলেছিলেন। তার মার বড় মা লুকিয়ে তার ফুফির সাথে যোগাযোগ রেখেছেন। এসব কিছু আজ থেকে অনেক বছর আগের কথা। এত বছরে এমন কয়েকটা বাড়ি করা স্বাভাবিক। নিহিলা নিজেই নিজের উত্তর বের করে ফেলল। নিহিলার এত সব ভাবনার মাঝে আহান নিহিলার ব্যাগগুলো নামিয়ে দিল। তুমি বাসায় যাও, আমার কাজ আছে, এসে অনেক আড্ডা হবে। বাই নিহিলা বলে আহান গাড়ি ফিরিয়ে চলে গেল। নিহিলা আহানের গাড়িটির দিকে তাকিয়ে ভাবল, একটু ভদ্রতা দেখিয়ে ব্যাগগুলো নিয়েও দিল না। এখানে কি সবাই এমন? কই, নিহিলারা তো এমন নয়।
তবে ছেলেটার মানুষের সাথে মেশার ক্ষমতা আছে বলতে হবে। নিহিলা একটা দীর্ঘশ্বাস ফেলে ব্যাগগুলো কোনো মতে টেনে টেনে দরজার সামনে উপস্থিত হলো। দরজা খুলে দিল এক সুন্দরী মধ্যবয়স্ক মহিলা। নিহিলা শুরুতে চিনে নিল। বেশ কয়েকবার মায়েদের সাথে ভিডিও কলে কথা বলার সময় নিহিলা দেখেছে ইনাকে। তিনি দরজা খুলে নিহিলাকে টেনে নিল। আসসালামু আলাইকুম। নিহিলা নিজেকে গুটিয়ে নিল। এখন ভীষণ অস্বস্তি হচ্ছে। ওয়ালাইকুম সালাম মা, আসো আসো। বলতে বলতে তিনি নিহিলাকে জড়িয়ে নিলেন। আমার বিশ্বাস হচ্ছে না এখনো, শেষ পর্যন্ত কত বছর পরে নিজের পরিবারের কাউকে কাছে পেলাম। কত বড় হয়ে গেছো, অথচ এত বছর পরে কাছে পেলাম। তুমি আমার ভাইয়ের অস্তিত্ব মা, একদম ভাইয়ের মতো হয়েছ। কি মায়াবী, কেমন আছো? নিহিলা হাসার চেষ্টা করলো। তার ফুপির মতো এমন একজন কাছের মানুষের কাছ থেকে তুমি সম্বোধনটা ভালো লাগছে না। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ফুপি। আমাকে আপনি তুই সম্বোধন করতে পারেন? আচ্ছা, ভাইজান কেমন আছে? রিনা আহমেদ মলিন কণ্ঠে জিজ্ঞেস করলেন। নিহিলা তাকালো। সে বুঝতে পারল মানুষটি অনেক গভীর থেকে কথাটা বলেছে। এই তো ভালো আছেন। দেখছিস আমি কি পাগল, তোকে এখানে দাঁড়িয়ে রেখেই কথা বলছি। বলেই তিনি দরজার বাইরে উকি দিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে নিহিলার দিকে তাকালো। আহান কই? ফাজিটা তোকে বিরক্ত করেনি তো? আর ব্যাগগুলো তোকে দিয়েই আনিয়েছে? দেখেছিস ছেলেটার কাজ কারবার? বলতে বলতে তিনি কেউ একজনকে ডেকে নিহিলার ব্যাগগুলো উপরে রেখে আসতে বললেন। নানা পুপি, ব্যস্ত হবেন না। ভাইয়াটা আমাকে কোনো বিরক্ত করেনি। ভাইয়া না, আহান। তুই, রিহি, অরিন একই বয়সের। হয়তো ওখানে থাকলে আজকে তোদের মধ্যে অনেক সুন্দর একটা সম্পর্ক থাকতো। বলে রিনা আহমেদ এক দীর্ঘশ্বাস ফেললেন। আচ্ছা, অনেক ক্লান্ত তুই, যাও গিয়ে ফ্রেশ হয়ে নে মা, তারপর আমি খাবার নিয়ে আসবো, এরপর ঘুমিয়ে নিস। না না পুপি, আমি ফ্রেশ হয়ে ঘুমাবো। এর আগে তোমার মোবাইলটা একটু দিবা? মা, বড় বাবাকে একটা খবর দেওয়া লাগবে। আচ্ছা। বলেই তিনি নিহিলাকে রুমে নিয়ে গেলেন। ঘুম ভাঙল জানালার কাছে কেউ একজনের পর্দা সরানোতে। নিহিলা চোখ মুখ কুচকে আবারও শুনে নিতেই রিনা আহমেদ ডাক দিলেন। রুম অন্ধকার করে এতক্ষণ ঘুমালে চলবে? সে সকালে এসেছিস, এখন দিন শেষ হয়ে যাচ্ছে। অফিস থেকে এতক্ষণ ঘুমিয়ে আছিস, ক্ষুধা লাগেনি? উঠে পড়, কিছু খেয়ে দরকার হলে আবার শুইস। নিহিলার এক মুহূর্তের জন্য মনে হলো সে তার বাড়িতে ছিল। ফুফির কণ্ঠস্বর শুনে ধারণা ভাঙল। তার মনে হয়েছে সে বাড়িতে ঘুমিয়েছিল আর মা এসে পর্দা সরিয়ে দিচ্ছে। তার মনটা নিমিষে খারাপ হয়ে গেল। নিহিলা, রিনা আহমেদের ডাকে নিহিলার ধ্যানমগ্ন হলো। সে তাকাতেই তিনি হেসে এগিয়ে এসে নিহিলার মাথায় পরম আদরে হাত বুলিয়ে দিলেন। পরিবারের কথা মনে পড়ছে? নিহিলা চুপ রইল। আমি তো আছি এখানে, একদম নিজের মতো করে থাকবি। বাড়িতে নিজের মায়ের কাছে যা আবদার করতিস, এখানেও আমার কাছে তাই করবি। মনে করবি আমি তোর আরেকটা মা। নিহিলা হাবোদক মাথা নাড়াতেই রিনা আহমেদ তাড়া দিলেন। উঠে পড়, নিচে সবাই খেতে বসেছে, অপেক্ষা করছে, আয়। বলে নিহিলাকে চোখ মুখ ধুতে বলে রিনা আহমেদ নিচে চলে গেল। নিহিলা বেশ কিছু সময় চোখ মুখে পানি দিয়ে রুম থেকে বেরিয়ে আসলো। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে টেবিলের দিকে তাকিয়ে অস্বস্তি হলো। সবাই খাবার সামনে নিয়ে বসে আছে। অরিন নিহিলাকে দেখে টেবিল ছেড়ে উঠে দৌড়ে এগিয়ে এলো। আরে নিহিলা, কেমন আছো? তুমি তো ছবির থেকেও বাস্তবে আরো মায়াবী। আলহামদুলিল্লাহ আছি, তুমিও সুন্দর, একদম পুতুলের মতো। উহু, এটা তোমার সাথে মানায়। আচ্ছা, তোমাকে একটু জড়িয়ে ধরি। নিহিলা নিজে আগ বাড়িয়ে অরিনকে জড়িয়ে নিল। নিহিলা ভাবল ছোটকাল থেকে এই দেশে থেকেও কি সুন্দর করে তারা বাংলা ভাষায় কথা বলছে। ফুফি হয়তো ভালোভাবেই ভাষার শিক্ষাটা দিয়েছে। সকালে আহানের কথা বলা দেখে মনে মনে ধারণা এসেছিল যে হয়তো সেই মায়ের কাছে থেকে শিখেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে অরিনও পারে। রিনা আহমেদ তাড়া দিতে তারা টেবিলের দিকে এগিয়ে গেল। টেবিলে আহান আর মধ্যবয়স্ক এক পুরুষ বসে আসছে। ইনি হয়তো তার ফুফির স্বামী, মানে পুপা। নিহিলা এগিয়ে গিয়ে মানুষটিকে সালাম দিল। এই তো, বসে পড়ো মা। অবশেষে রিনা নিজের পরিবারের কাউকে দেখে চোখের তৃপ্তি মিটালো বলে। কেমন আছো মা? বাসায় সবাই কেমন আছেন? এই তো আঙ্কেল, আলহামদুলিল্লাহ সবাই
বসে পড়ো। তিনি নিহিলাকে চেয়ারের দিকে ইশারা করলেন। রিনা আহমেদ নিহিলার প্লেটে খাবার দিতে দিতে বলে উঠল, আমার ছোট ছেলেকে তো দেখেছিস, সকালে আনতে গিয়েছিল, ফাজিটা তোরে ব্যাগ বহন করতে দিয়েছিল, এই সে আহান। নিহিলা তাকাতে আহানের সাথে চোখাচোখি হতে আহান হাসলো। হ্যালো ভাইয়া। ওহো, আমাকে ভাইয়া ডেকো না, এটা তুমি রাহান ভাইয়ার জন্য তুলে রাখো, মা বলেছে আমরা একই বয়সের। আচ্ছা। শফিক আহমেদ আহানের দিকে তাকালো। তোর মা যা বলেছে সত্যি? অতিথিকে কীভাবে আপ্যায়ন করা লাগে জানিস না? সকালে ব্যাগটা নিজে এনে দিলে কি হতো? ও বাবা, নিহিলার তো কোনো সমস্যা হয়নি, ও বললে আমি ঠিকই এনে দিতাম, বলে আহান নিহিলার দিকে তাকালো। কি নিহিলা, তোমার সমস্যা হয়েছে? না না, আমার সমস্যা হবে কেন? বলেই নিহিলা খাবারের দিকে হাত বাড়ালো। আমার পরিবারকে পরিচয় করিয়ে দিলাম, যদিও আনাফ নেই, কিন্তু ও থাকলেও গম্ভীর। ও এদের সাথে যায় না, অফিসের কাজে অন্য জায়গায় গিয়েছে। এবার পুরো পরিবারকে ছিনিয়ে নিছিস, কোনো সংকোচ করবি না, যা লাগে বলবি। রিনা আহমেদের কথা নিহিলা হাসু চোখ মাথা নাড়ল। হ্যাঁ মা, মনে করো আজকে থেকে এই পরিবারের আরেকজন সদস্য তুমিও। যা লাগবে বিনা সংকোচে বলবে, অস্বস্তি আনবে না। অরিন আর তুমি একই ভার্সিটিতে পড়বে, আশা করি সমস্যা হবে না। জি আঙ্কেল। তোমার পরিবারের সাথে কথা হয়েছে? জি। শফিক আহমেদ নিহিলার জবাব পেয়ে অরিনের দিকে তাকালো। তুমি বা আহান বিকেলে গিয়ে নিহিলাকে কিছু কেনাকাটা করে দিয়ে আসিও। কয়েকদিনের ভিতর ক্লাস শুরু হবে, আপাতত কয়েকদিন ঘুরে দেখাইও। অরিন হাবোদক মাথা নাড়তে শফিক আহমেদ হেসে নিহিলার দিকে তাকালো। আচ্ছা, খেয়ে নাও। নিহিলা খেতে খেতে ভাবল, মানুষগুলো কি ভালো, অথচ সে 2 মিনিট আগে অস্বস্তিতে কিভাবে মানিয়ে নিবে ভাবছিল। যেমন ভেবেছিল তেমন মোটেও না। তার বড় বাবা কিনা এমন একটা সুন্দর পরিবারকে মেনে নিচ্ছে না, কি এমন দোষ করেছিল? ভাবতে গিয়ে নিহিলার ভাবনায় এলো, আচ্ছা ফুপি কি এরপর একবারও দেশে যায়নি? হয়তো কলে যোগাযোগ করার চেষ্টা করেছিল। ফুপিরও তো উচিত ছিল গিয়ে সরাসরি ভাইয়ের কাছে যাওয়া, তাহলে হয়তো ফিরিয়ে দিতে পারতেন না। এত বছর এই ছেলে মেয়েদের দেখে বড় বাবা নিশ্চয়ই ফিরিয়ে দিতে পারেন না। হেই নিহিলা, আসবো? নিহিলা মনোযোগ দিয়ে মোবাইল স্ক্রল করছিল, এমন সময় অরিনের কণ্ঠস্বর পেয়ে হেসে তাকালো। হ্যাঁ আসো। এভাবে অনুমতি নিচ্ছ কেন? অরিন ঢুকতে ঢুকতে বলে উঠল, কি করছো? ভাবলাম একটু গল্প করি। নিহিলা হাত থেকে মোবাইল পাশে রাখলো। ভালো করেছ, আমি যেতাম, কিন্তু কি মনে করবা ভেবে যায়নি, এমনিতে মোবাইল দেখছিলাম। অরিন বসে গল্প জুড়িয়ে দিল। এর মধ্যে আসরে এসে আহানও উপস্থিত হলো। সকালে ঘুম ভাঙতে নিহিলা ফাঁসা অরিনের দিকে তাকালো। সে হেসে অরিনের গায়ে ভালোভাবে লেপ জড়িয়ে দিয়ে উঠে পড়ল। মেয়েটা বড্ড মিশুক, তা না হলে রাতে গল্প করতে করতে কেউ নিজের রুম ছেড়ে আরেকজনের সাথে ঘুমায়? নিহিলা নিজের প্রতি খুশি হলো। সে যদি এমন কোনো সিদ্ধান্ত না নিত, তবে হয়তো এই জীবনে আর নিজের এমন কিছু মানুষের সাথে আর মিলতে পারতো না। এই মানুষগুলো এত ভালো, অথচ তার পরিবারের সাথে মেলামেশা নেই। নিহিলা মোবাইল হাতড়িয়ে সময় দেখে নিল। সকাল 7টা বাজে। বোধহয় এই ঘরে এত তাড়াতাড়ি কেউ ওঠে না, কিন্তু সে তো শুয়ে থাকতে পারবে না। এই বাড়িতে এসেছে 1 দিন পূর্ণ হলো, কিন্তু এখনো বাড়িটা ঘুরে দেখা হয়নি ভালোভাবে। এরা উঠতে উঠতে একটু হাঁটাহাঁটি করা যাক। সে হাতড়িয়ে চুলের কাঁটা খুঁজল, কিন্তু পেল না। নিহিলা লম্বা চুলগুলোকে হাত খোপা করার চেষ্টা করলো। যখন থেকে চুল লম্বা হয়েছে তখন থেকে সে চেষ্টা করত মায়েদের মতো করে হাত খোপা করার, কিন্তু পারত না। রেহানা বেগমের সবসময় কি সুন্দর করে তেল দিয়ে বিনুনি করে দিতেন, কিন্তু নিহিলার ইচ্ছে করতে বিনুনি নয়, সে যেন মায়েদের মতো করে খোপাটা করে। তাই রেহানা বেগম ভালো মতো শক্ত করে চোখের নিমিষে চুল খোপা করে নিতেন, অথচ নিহিলা এতদিনেও সেটা আয়ত্তে আনতে পারেনি। মায়েরা করার সময় মনে হয় কি সহজ, কিন্তু নিজের বেলায় বুঝতে পারা যায়। নিহিলা দীর্ঘক্ষণ চুলের সাথে যুদ্ধ করে অবশেষে সফল হলো, কিন্তু তাও অনেক ঢিলা। তার মানে হচ্ছে বেশি নড়লেই আবার খুলে যাবে চুলগুলো। কি করা যায়? সে আশেপাশে তাকালো। ছোট জিনিস কাটা, সেটা কোথায় রেখেছে বুঝতে পারছে না। এদিকে চুল
খোলা রাখার অভ্যাস তার নেই। এদিকে অরিনও ঘুমাচ্ছে। সামান্য কাটার জন্য মেয়েটার ঘুম ভাঙানোর প্রয়োজন নেই, তাই বাধ্য হয়ে এইভাবে ঢিলা করে খোঁপাটা করলো। সে উঠে দাঁড়িয়ে ওড়নাটা হাতে নিয়ে রুম ছেড়ে বের হলো। রুম থেকে বের হতে আশেপাশে অনেক নিস্তব্ধ লাগলো। বোঝাই যাচ্ছে সবাই ঘুম। নিহিলা আর ঘাটল না। এই দোতলার মাঝের রুমটা তাকে দেওয়া হয়েছে। তার রুমে ডান পাশের অরিন, ফুপি, আহানের। বোধ হয় ওরা সবাই একদিকে, কিন্তু তার ডান পাশের রুমটা ভিন্ন মনে হচ্ছে। এই 4 রুমের মিলিয়ে যা জায়গা ঠিক একই জায়গা ডান পাশে আছে, কিন্তু রুম হয়তো একটি। নিহিলার আগ্রহ হলো। সে একটু হাঁটাহাঁটি করে রুম পেরিয়ে সামনে যে আসতে কোনার দিকে নজর গেল। ওইদিকে খোলা বারান্দার মতো লাগছে। অনেক আলোর রেখা মনে হচ্ছে। বোধ হয় বাড়ির ডিজাইন করে খোলা রেখেছে অর্ধেক। সে বারান্দার সাথে একটা রুম। নিহিলা এগিয়ে গেল। সামনে গিয়ে তার চোখ জোড়া বিস্মিত হলো। এত রুচিবান মানুষও আছে বুঝি। মূলত রুমটার সাথে ব্যালকনির মতো বারান্দাটা লাগোয়া, তবে রুম পেরিয়ে শেষ দিকে এসেও কিছুটা খোলা রেখেছে, যাতে করে রুমের বাইরে থেকেও মানুষ বারান্দায় আসতে পারে। সম্পূর্ণ সবুজে ঘেরা জায়গাটা। ভিন্ন টফে গাছ দেখলে মন প্রাণ জুড়ে যায়। এত সবুজের মাঝে একটা ছোট দোলনাও রাখা আছে। এত রুচিবান কে আছে এই ঘরে? এই রুমটাকার? অরিন তো কিছু বলেনি। পর মুহূর্তে নিহিলা নিজেই নিজের বোকামো দেখে হাসলো। কার আর হবে? ফুফি নিশ্চয় এসব করেছেন। একটা গাছে অনেকগুলো গোলাপ ধরে আছে। নিহিলার চোখ ছলছল করে উঠল। বিদেশের মাটিতে এমন একটা ঘর সে আশা করেনি। সেও বাড়িতে থাকাকালীন কত গাছ লাগাতো। তার গাছগুলোর কথা মনে পড়ে গেল। গাছের কথা মনে হতে সাফাত ভাইয়ের কথা মনে পড়ে গেল। নিহিলা গোলাপ গাছটির দিকে এগিয়ে গেল। পাশে দোলনাটিতে বসে গাছের ফুলগুলোর দিকে তাকালো। বাইরে দমকা হাওয়া আসার কারণে চুলের খোপা খুলে গেল। সে আর খোপা বাঁধার চেষ্টা করলো না। আচ্ছা, সেই গোলাপ গাছটিতে আর কি গোলাপ ধরেছে? রিহি ঠিকমতো যত্ন করছে কিনা কে জানে। সেই গাছটি সাফাত ভাইয়ের স্মৃতি হিসেবে ছিল। নিহিলা পরক্ষণে ভাবনাটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিল। আশ্চর্য, এখানে এসেও সেই ওই মানুষটার কথা কেন ভাবছে? এখানে তো সে পড়তে এসেছে, এসব মনে করতে না। কে আপনি? কোনো অচেনা পুরুষালী কণ্ঠস্বর শুনে নিহিলা ওখানেই থমকে গেল। সে পিছন ফিরে তাকানোর সাহস পেল না। তবুও নিজেকে শান্ত করে পিছনে ফিরতে এক লম্বাটে সুদর্শন যুবককে দেখতে পেল। পরনে ট্রাউজার আর গেঞ্জি। তা দেখে সে আরো গুটিয়ে গেল। এই মেয়ে, আমি বলছি, কে আপনি? বোবা নাকি? একটু চেঁচিয়েই রাহান কথাটি বলে উঠল। রিনা আহমেদ সবে রুম থেকে বেরিয়ে সিঁড়ির কাছে গিয়েছিল। মাঝে ওইদিকে থেকে রাহানের কণ্ঠস্বর পেয়ে ছুটে গেল। গিয়ে বুঝতে পারল নিহিলার উপরেই চেঁচিয়েছিল। রাহান, বাবা, এটা তোরে বলেছিলাম না দেশ থেকে নিহিলা এসেছিল? তোর মেজ মামার মেয়ে নিহিলা। বলেই তিনি নিহিলার দিকে তাকালো। নিহিলা, এটা আমার বড় ছেলে রাহান। কারোর কোনো ঘরে অনুমতি না নিয়ে ঢোকা অভদ্রতা। তার উপর সেই জায়গায় গিয়ে বসা, সেটা বোধ হয় সেখানের বয়স পেরিয়েছে। এইবার নিহিলা মাথা তুলে তাকালো। সামান্য বারান্দায় এসেছে তাই বলে এত কথা মানার মতো নয়। আর তার উপর অতিথি। কোনো অতিথির সাথে এভাবে কথা বলাও অভদ্রতা। সেটাও বোধ হয় শেখানোর বয়স আপনার অনেক আগেই পেরিয়েছে গিয়েছে। আরে বারান্দাটা। নিহিলা আরও কিছু বলতে নিবে। রিনা আহমেদ নিহিলাকে ফিরে নিয়ে যেতে লাগলেন। অতিথি এমন অভদ্র হয় না। এমনিতে দেখতে ছোট, কিন্তু মুখে কথা বুলি ফুটছে বড়দের মতো। বড়জনের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখলে না। নিজেকে সংশোধন করো। আপনাকে বড় কে বলবে? শুধু গায়ে বড় বলে হয় না, মাথায় গিলু থাকা লাগে। থাম তোরা, কি করছিস? আমি একজন মুরব্বি দাঁড়িয়ে আছি, তোরা আমাকে চোখেই দেখছিস না? প্রথম পরিচয় হলি, কই একটু ভালোভাবে কথা বলবি তা না। আদরের ভাইজিকে সংশোধন করো, বেয়াদব মেয়ে। বলে রাহান ভেতরে চলে গেল। নিহিলা রিনা আহমেদের দিকে তাকাতেই তিনি তার হাত ধরেও অনুনয়ে সুরে বলে উঠল, রাগ করিস না মা, আমার এই ছেলেটা হয়েছে ভিন্ন। এমনই, যা বলবে উপরে সব বলে দিবে, কিন্তু মনটা ভালো। ওকে আমি আচ্ছা মতো বকে দিব। রাগ করিস না মা। আরে না পুপি, তুমি কেন ওর হয়ে বলছো? তুমি তো কিছু করনি। আচ্ছা আয়। কালকে মাঝরাতে রাহান এসেছিল বিদায় জেগেছিলাম, তাই আজ উঠতে একটু দেরি হলো। আয়, নাস্তা করে নিবি। তুমি যাও, আমি অরিনকে নিয়ে আসবো। ঠিক আছে বলেই রিনা আহমেদ সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলেন। নিহিলার রাগ হলো। এই পরিবারের সব মানুষ একরকম, আর এই মানুষটা একরকম। যেমন করে রুম ভাগ করেছে
ঠিক নিজেও তেমন। অর্ধেক জায়গায় এরা সবাই এক পাশে আর অর্ধেক জায়গায় উনি এক পাশে, ঠিক হয়েছেও তেমন। এরা এক রুমের আর ওই লোকটা আরেক মেরুর। নিহিলার ভাবনায় এলো, এমন অসভ্য মানুষও আছে নাকি তার জানা নেই। আজ সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠল নিহিলা। আজকে থেকে ক্লাস শুরু। সে গায়ে চাদর নিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। অদূরে কিছু গাছ দেখা যাচ্ছে, এখনো কনকনে শীত বিদ্যমান। নিহিলা চোখ ঘুরিয়ে দেখতে লাগলো। তার দেরি সেরি ব্লমস দেখার ইচ্ছে আছে, কিন্তু কোনো গাছে এমন নিদর্শন নেই। দেখে আজ অরিনকে বলবে, একদিন তেমন একটা বের হওয়া যায়নি। অরিন আর সে একসাথে ভর্তি হয়েছে বিদে নিহিলার অস্বস্তি একটু কম হচ্ছে, কারণ অন্তত একজন আছে তোর সাথে। নিহিলা ফ্রেশ হয়ে অরিনকে টেনে তুলল। এখন অরিন তার রুমেই থাকে। প্রথম যেদিন থেকেছিল সেদিনের পরের রাত অরিন বালিশ নিয়ে চলে এসেছিল। তোমার কোনো সমস্যা হবে আমি যদি তোমার রুমে ভাগ বসাই? আরে না, কেন হবে, আসো। এমনিতেও বাড়িতে আমি আর রিহি একসাথেই থাকতাম, তাই এখানে খালি খালি লাগছে। তুমি কিছু ভেবে বলিনি, নিজে থেকে এসেছ, অনেক খুশি হয়েছি। অরিন খুশি হয়ে বালিশ রেখে নিহিলাকে জড়িয়ে ধরল। আমারও খালি খালি লাগে জানো তো, এখন তুমি এসেছো বিদায় ভালোই সময় কাটে বাসায়। আগে তো আমি বাসায়ই থাকতাম না। নিহিলা ঘুমন্ত অরিনের দিকে তাকিয়ে হাসল। মেয়েটা একদম মায়ের মতোই মিশুক স্বভাবের হয়েছে, নয়তো কেই বা মাত্র কয়েকদিনে প্রথম দেখা মানুষটাকে এত আপন করে নিতে পারে। নিচে থেকে রিনা আহমেদের ডাক ভেসে আসলো। আর কতক্ষণ করবি তোরা? ক্লাসে দেরি হয়ে যাবে তো। নিহিলা আসছি জবাব দিয়ে ঘড়ির দিকে তাকালো। আর বেশি সময় নেই। অরিনকে বার দুয়েক ডাকলো, কিন্তু অরিন পাশ ফিরে আবারও শুয়ে পড়লো। নিহিলা আগে ফ্রেশ হয়ে এলো। তারপর অরিনের গালে থেকে লেফট টেনে নিতেই অরিন চোখ মুখ কুচকে উঠে গেল। এই নিহি, এমন করছিস কেন? ঘড়ি দেখুন ম্যাম, আজকে না ক্লাস। নিহিলার কথা শুনে অরিন দরপড়িয়ে উঠে বসলো। ক্লাসের কথা তার একদম মাথায় ছিল না। অরিন ওয়াশরুমে থেকে বের হতে হতে নিহিলা একেবারে তৈরি হয়ে নিল। একটা লং নীল কুর্তির সাথে চুলগুলো একপাশে ভিনুনি করে নিল, সাথে সাদা ওড়নাটা গলায় ফেঁসিয়ে নিল। অরিন পেরিয়ে নিহিলার দিকে এগিয়ে গেল। নিহিলার সামনে হাঁটু মোড়ে বসে বুকে হাত দিয়ে প্রেমে প্রস্তাব দেওয়ার ভান করলো। হে মেরি জান, তোমাকে প্রথম যেদিন দেখেছি সেদিন থেকে মন দিয়ে পেলেছি, আর আজ তো আমি মরেই যাব। প্লিজ, আর অন্য ছেলেরা মরে যাওয়ার আগে আমার প্রস্তাবটা গ্রহণ করে ধন্য করুন ম্যাম। নিহিলা অরিনের মাথায় কাট্টি মেরে তুলে দিল। হয়েছে, এত ঢং করা লাগবে না, আপনি আরও বেশি সুন্দরী, এবার আসুন। অরিন আরও কিছু বলতে নিচ্ছিল, কিন্তু নিহিলা জোর করে তৈরি হতে পাঠিয়ে দিল। দেখলি মেয়েগুলোকে সে কখন ডেকে এসেছি, এখনও আসার নামগন্ধ নেই। মা, আরেকবার ডাক দাও, আমার দেরি হচ্ছে। দাঁড়া বাবা, যাচ্ছি। এতক্ষণ লাগে মেয়েগুলোর আসতে? নিশ্চয় অরিন পড়ে পড়ে ঘুমাচ্ছে। আমার এই মেয়েটাও হয়েছে না ঘুম কাতুরে। বলতে বলতেই তিনি সিঁড়ি দিয়ে উঠতে নিতে নিহিলা আর অরিন চলে আসলো। মাশাল্লাহ, কি সুন্দর লাগছে আমার দুই পুতুলকে। রিনা আহমেদ এগিয়ে গেলেন নিহিলা অরিনের দিকে। মা দেখো না, ওকে আমিও সেটা বলছি, ও আরও আমাকে নিয়ে মজা করছে। রিনা আহমেদ নিহিলার গালে পরম আদরে হাত রেখে অরিনের উদ্দেশ্য বলা শুরু করলো। জানিস, আমার ভাইজানের চেহারাও অনেক সুন্দর ছিল। সুদর্শন মানুষের কাতারে ভাইজান পড়বেই। নিহিও বাবার মতোই চেহারা পেয়েছে। আমি তো সবসময় হিংসা করে বলতাম, ছেলে হয়ে ছেলের চেহারা এত সুন্দর হওয়ার দরকার কি? সবসময় সে আর আমি ঝগড়ায় মেতে থাকতাম। যাক, অন্তত চেহারাটা ভাইয়ের পেয়ে ভালো হয়েছে। ভাইজানের অস্তিত্ব মনে পড়ে অনেক। বলতে বলতে তিনি শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে নিলেন। ফুপির কথায় নিহিলারও বাবাকে মনে পড়ে গেল। বাবা কী জিনিস সেটা বুঝ হওয়ার পর আর অনুভব করতে পারেনি, যদিও আমান শেখ অনুভবটা হতে দেয়নি, কিন্তু বাবা তো বাবাই। বাবার স্থান কি আর কেউ নিতে পারে? নিহিলার মন খারাপ হয়ে গেল। চোখে পানি টলমল করছে, মনে হচ্ছে চোখের পলক পেললে পানিগুলো ঝর্ণার রূপ নেবে। মা, আমি বেরোবো। এই তোরা তাড়াতাড়ি নাস্তা করে নে, রাহান অফিসে যাওয়ার সময় নামিয়ে দিবে তোদের, বলে তিনি তাড়াহুড়ো করে ফিরে টেবিলের দিকে এগিয়ে গেলেন। ঘরের প্রতিটা সদস্য বুঝতে পারল তিনি নিজের মন খারাপকে লোকানোর বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
নিহিলা খাবারের প্লেট নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। তার আজ আর খাওয়ার ইচ্ছে নেই, কিন্তু পাশে সবাই আসি বিদায় বাধ্য হয়ে খাবার নিয়েছে। অরিন দ্রুত কর। রাহানের বলা কথা শুনে অরিন ভাইয়ের দিকে তাকালো। সে বুঝতে পারলো না এমন কেন বলল তার ভাই। সে তো ঠিকই খাচ্ছে। ফাঁসে নিহিলার দিকে তাকাতেই বুঝতে পারলো, এই নিহি, তাড়াতাড়ি খেয়ে নে, আমার খাওয়া শেষ, তুই শেষ কর। শেষ মানে? কিছুই তো খেলি না। রিনা আহমেদ রেগে বলে উঠলেন। ও ফুফি, এটা নিয়ে চিন্তা করো না তো, বলে সে অরিনের দিকে তাকাতে অরিনও উঠে পড়ল। রাহান লক্ষ্য করল নিহিলাকে। সে বসা থেকে উঠে আগে আগে বেরিয়ে যেতে যেতে অরিনের উদ্দেশ্যে ডাক দিল, আমি যাচ্ছি। দাঁড়া না ভাইয়া, আমরা আসবো তো। মনের কথা শুনে রাহান ফিরে তাকালো। তোরা কি হাঁটতে পারিস না? কুলো করে নেওয়া লাগবে? পারি তো, অরিন মিনমিনিয়ে মাথা নিচু করে জবাব দিল। তো দাঁড়াতে কেন বলছিস? রাহান বেরিয়ে যেতে অরিন আর নিহিলা রিনা আহমেদের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। গাড়িতে বসে নিহিলার মন খারাপ ছিল। সে জানালার ধারে মুখ বের করে দিল। আহ, জাপানের বাতাস কি স্নিগ্ধ লাগছে। সেরি ব্লসমের দেশ, অথচ এই কয়েকদিন সে ভিড়ই হলো না। নিহিলা ঠান্ডা লাগবে, মাথা ঢুকিয়ে ফেলো। অরিন, সেরি ব্লস চোখে পড়ছে না যে? নিহিলার কথা শুনে অরিন হাসলো। এখন না, শীত শেষ হলেই এগুলো ফুটবে, এখনো তো শীত রয়ে গিয়েছে। নিহিলা আর জবাব দিল না। সে জানালার কাছে মাথায় হেলান দিয়ে বাইরের দিকে দৃষ্টি দিল। তার জীবনটা এমন কেন? যদি বাবা থাকতো তবে হয়তো আজকে পরিস্থিতিটা সম্পূর্ণ অন্যরকম হতো। সবার বাবা ডাক শুনলে তার বুকের ভেতর কোথাও যেন ছিনছিনে ব্যথা অনুভব হয়। নিহিলার মন খারাপ, সেটা বুঝতে পেরে অরিন একের পরে এক কথা বলে নিহিলাকে হাসানোর চেষ্টা করলে। নিহিলাও চুপচাপ সায় জানাচ্ছে। অরিন রাহানের এমন ধমক শুনে অরিন চুপ হয়ে গেল। সে তো ভুলেই গিয়েছিল গাড়িটা তার ভাই চালাচ্ছে। নিহিলা গাড়ির সামনের আয়না দিয়ে ড্রাইভিং সিটে বসা রাহানের দিকে বার দুয়েক তাকালো। দেখে মনে হচ্ছে ভারী বিরক্ত। বোনের জন্য তো বিরক্ত হবে না স্বাভাবিক। তাহলে কি কোনোভাবে নিহিলার উপস্থিতিতে বিরক্ত বোধ হচ্ছে লোকটা? নিহিলা ভাবলো, হতেই পারে। আচ্ছা, লোকটা কি ছোটবেলা থেকেই এমন? সবসময় এমন ঘুমট ভাব নিয়ে কেন থাকে? নিজেও তো পরিবারের সাথে হাসি খুশি থাকতে পারে। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে গল্পটাকে লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।